এক সময়ের এই দুই বন্ধু সতীর্থ আজ টরন্টোর বিএমও ফিল্ডে মাঠে নামছেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে। বিশ্বকাপের মহা এই দ্বৈরথে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 40 পেরিয়েও মাঠ দাপিয়ে বেড়ানো রোনালদো মদ্রিচ কানাডার মাটিতে মুখোমুখি হওয়ার ঘন্টা চারেক আগে নিজেদের ম্যাচ খেলতে মাঠে নামবেন হালের সেন্সেশন লামিন ইয়ামালও। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে শেষ 32-এ অল ইউরোপিয়ান লড়াইয়ে ইয়ামালের স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। স্বাগত জানাচ্ছি রেস বডি স্প্রে প্রেজেন্টস ডিভিসি ওয়ার্ল্ড কাপ বাবলসে, কো স্পন্সর বাই জেট টায়ার এবং স্টেপ ফুটওয়্যার। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী, এবং আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, এবং আমার সাথে আরও আছেন সিম্ফনি ব্যান্ডের ভোকালিস্ট মনির জামান, এবং সেই সাথে স্ট্যান্ড আপ কমেডিয়ান ওয়ান অ্যান্ড অনলি শাওন মজুমদার, আমাদের অক্টোপাস। ওকে, কি অবস্থা শাওন? এখন তো আজকের মুডটা আসলে আমরা কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। আজকে আমাদের কোনো প্রতিপক্ষ নেই, আমরা সবই মিলে আর্জেন্টিনা। কি হবে বলো তো আজকে? এটা শুধু আজকের না, আপনি যদি দেখেন আগামী ভবিষ্যতে এটা তাই হবে। হ্যাঁ, ব্রাজিল এভাবে যেদিকে চোখ যাবে শুধু আর্জেন্টিনা। মানে এমন হয়ে যাবে যে আমাদের নিজেদের সাথে লড়াই করতে হবে যে কার থেকে কে বড় ফ্যান। এখন ফ্যানের প্রুফ করতে হবে যে আমি বড় না তুমি বড়। এক্স্যাক্টলি, রেজিস্ট্রেশন করে ভিসা প্রসেসিং করে সবকিছু করে তারপর আর্জেন্টিনার ফ্যানে আপনাকে নাম লেখাতে হবে। ওটা একটা অডিশনের মাধ্যমে আসতে হবে ফ্যান ক্লাবে। এনিওয়ে, মনি যেমন আপনার কাছে যাই, আমি যদি বলি মানে রক মিউজিক এবং ফুটবল দুটো একটি ক্রাউড এবং একটা বিগ বাবল ক্রিয়েট করে। আমি যদি স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারে যাই, আপনার কাছে কি মনে হয় দর্শকদের কাছে ভাইব কোনটাতে বেশি, কনসার্ট অর ফুটবল উন্মাদনা? ফুটবল উন্মাদনার সাথে তো কনসার্ট এবং রক মিউজিক পরিপূরক একটা বিষয়। আপনি যদি বিশ্বকাপের থিম সংগুলো খেয়াল করেন দেখবেন মানে কিভাবে ফুটবল মানে হচ্ছে একটা গতি, পাওয়ার, ঠিক আছে, রক সং একটা গতি, পাওয়ার। আই থিঙ্ক দুইটা জিনিস পরিপূরক, একটা ছাড়া একটা অনেকটাই অসম্পূর্ণ। কি অপূর্ণ? না, নিঃসন্দেহে, কারণ দুইটার ভাইবটা আসলে অন্যরকম। মানে এই দুইটা স্টার্ট হলে মানে একদম উন্মাদনা সর্বশেষ। মনির জামান, আপনার কাছে যদি আমি জানতে চাই যে ফুটবলের তো অনেক অ্যান্থেম বা একটা যেটা আপনি বলেন থিম সং ক্রিয়েট হয়, আমি যদি বলি এখন সিম্ফনির কোন ধামাকা গানের সাথে যদি আমি একটা ওয়ার্ল্ড কাপের থিম সঙ্গের তুলনা করতে পারি, কোন গানটা দিয়ে আপনি থিম সংটা স্টার্ট করতে চান? হ্যাঁ, সেটা আছে, ভালো আছি ভালো থেকো। এটা তো হয়ে যাক, আমরা সবাই ভালো আছি ভালো থেকো সবার জন্যই। ওকে, মানে এটা হতে পারে আর্জেন্টিনার সাপোর্টারের পক্ষ থেকে ব্রাজিলের সাপোর্টারের একটা গান, আমরা ভালো আছি তোমরাও ভালো থেকো, আমাদের ভালো রাখতে হেল্প করো। এক্স্যাক্টলি। মামুনুল কি আর্জেন্টিনা? আমরা আজকে আর্জেন্টিনা ডেরায় বসে আছি, ঠিক আছে। তবে আমি একটু কারেকশন করি, আমি আগে ব্রাজিল ছিলাম, ঠিক আছে। আমার যে আপন মানুষ সে এত ভালো আর্জেন্টিনা ফ্যান, আমি আসলে ম্যারাডোনা থেকে ফলো করেছি, বাট 4 আওয়ার্স যখন আসছে ব্রাজিলে তখন একটু এলোমেলো হয়েছি। মেসি যখন আবার স্টার্ট করেছে পুরো স্বপ্নের মতো দেখেছি, কিন্তু কখনো সাপোর্ট করা হয়নি। এবার একদম লিখিত দিয়ে দল বদল করে। কিন্তু এমন যদি হয় প্রিয় মানুষ কিন্তু বদলায় সময় তালে তালে, সে প্রিয় মানুষ বদলালে আমার আপনজন, না এটা আমার আপনজন, আমার একমাত্র প্রিয় মানুষ আমার আপনজন। এই ভাইয়ার এই একটা জায়গা যে দল বদল করা, একদম রেজিস্ট্রেশন করে আর্জেন্টিনা করা, এটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। এটা কিন্তু মোয়াপুকে দেখানো উচিত। এক্স্যাক্টলি, এই ক্লিপটা যেন থাকে, আমরা পরবর্তীতে অবশ্যই মোয়াপুর জন্য এই ক্লিপটা রেখে দিব। মনি ভাই, ভালো আছি ভালো থেকো। দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি
দিও তোমার মালাখানি বাউলের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। ওয়াও ওয়াও ওয়াও। যখন স্টেডিয়ামে যাবে তখন কিন্তু এটা টেম্পু, এটার স্কেল, ভাইব, অ্যাটাকিং অনেক বেড়ে যাবে। হ্যাঁ, ওই যে আমার ভিতরে বাহিরে অন্তরে ওয়ার্ল্ড কাপ আছো তুমি হৃদয়, এই টাইপের একটা স্লোগান আমরা শুরু করে দেবো। হ্যাঁ, আর্জেন্টিনা ডেফিনেটলি আর্জেন্টিনা আছে তুমি হৃদয়। আজকে কি যে হবে বুঝতে পারছি না। আজকে নীলের খেলাখেলি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সেই নীলে নীলে নীলাম্বর হয়ে যাবে, নীলাম্বর হয়ে যাব। আচ্ছা, আমরা একটু ম্যাচে ফিরে আসি। মামুন, নিশ্চয়ই দেখা হচ্ছে কালকের ম্যাচগুলো। আমরা স্কোর বোর্ডে যদি কালকের ম্যাচগুলোর একটু দেখি, ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো। ইংল্যান্ড তো মোস্ট হট ফেভারিটের তালিকায় ইংল্যান্ড, কোনো সন্দেহ। কালকে যদি ম্যাচ দেখে থাকেন, একটা স্লোগান আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, ইংল্যান্ডবাসীরা বলছিল ইটস কামস হোম। কেন, মানে ফুটবলের শুরুটা ইংল্যান্ড থেকে এবং তারা চাচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপটাও তাদেরই হোক। এটা আজকে না, এটা অলমোস্ট মানে আপনার 5-6-7 বিশ্বকাপের আগ থেকে স্টার্ট হয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপের যা চেঞ্জ হয়েছে ওইটা আসবে না তাদের ঘরে, এই একটা জিনিস। আমি বলবো যে ইংল্যান্ড কঙ্গোর ম্যাচটা আসলে খুব লাস্ট পর্যন্ত যদি আপনি 90 মানে ম্যাচ শেষ করেন, আপনি দেখেন 86 মিনিটে ইংল্যান্ড গোল করে ম্যাচটা উইন করেছে, তাও হ্যারি কেনের জোড়া গোলে। আপনার ডিআর কঙ্গো ফার্স্ট 7 মিনিটে গোল করে ইংল্যান্ডকে প্রেশার ক্রিয়েট করে দেয়, প্রেশারে রেখে দেয়। এবং ডিআর কঙ্গো কিন্তু কাউন্টার বেসিক, কাউন্টার অ্যাটাকে খেলে অনেকগুলি চান্স, সুযোগ, স্পেস ক্রিয়েট করেছে। বাট ইংল্যান্ড সুপার ফুটবল খেলেছে। ডিআর কঙ্গোর দুর্দান্ত গোলকিপিং এবং মানে এত মিস, এত সেভ, ইংল্যান্ডের এতগুলি ক্রিয়েট করে স্পেস, মানে আপনার স্টপ করেছে গোলকিপার, অসাধারণ। আই থিঙ্ক ডিআর কঙ্গোর গোলকিপার অসাধারণ প্লেয়ার। যদি এই ম্যাচটা যদি মানে আপনার ডিআর কঙ্গো জিততো, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছিল আপনার গোলকিপার। কিন্তু এই ম্যাচে আই থিঙ্ক হ্যারি কেনকে বেস্ট প্লেয়ার দিয়েছে, কারণ তার 2 গোলে, দুর্দান্ত 2 গোলে ইংল্যান্ড ফিরে আসা। এবারে একটা খেলার একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে দুর্বল দলগুলোর গোলরক্ষকই আসলে একজন জায়ান্ট প্রত্যেকটা। এবং এই ম্যাচে আমরা যদি দেখতে পাচ্ছি 2-1, কিন্তু যারা দেখেছে তারা কিন্তু বলবে হ্যারি কেন 2 ডিআর কঙ্গো 1। কারণ আমি যদি এখন আপনাকে ভাইয়া জিজ্ঞেস করি যে হ্যারি কেনের পর আপনি কাকে বেশি কৃতিত্ব দিতে চান এই ইংল্যান্ডের জয়ের জন্য? না, আসলে মেন জিনিস হলো আপনার ইংল্যান্ডের কোচ কিছু দুর্দান্ত কিছু চেঞ্জ করে একদম খেলাটা চেঞ্জ করে। এবং যে ইংলিশ স্টাইলে ফুটবল খেলা, যে আপনার মিডলে তাদের যখন ব্লক করেছে এবং লাইনে যে ক্রসে কিন্তু গোলগুলো দেখেন, আপনাকে এক ক্রসে হ্যারি কেনের হেড এবং সেকেন্ড গোল দেখেন, দুর্দান্ত গোল। মানে ইংল্যান্ড একদম 90 মিনিট পর্যন্ত, ডিআর কঙ্গোর সুযোগ পায় না তা না, ডিআর কঙ্গো স্পেস পেয়েছে, 2-0 হওয়ার সম্ভাবনা থাকতো, বাট 2-0 করতে না পারাটাই। এবং কি ইংল্যান্ডের আপনার দুর্দান্ত পারফর্ম। ইংল্যান্ড মানে আপনি বলবো কি কঙ্গোর আপনার খেলা হয়েছে কঙ্গোর গোলকিপার ভার্সেস ইংল্যান্ড। মানে খেলাটা হচ্ছে হলো কঙ্গোর গোলকিপার ভার্সেস ইংল্যান্ড। ওদিকে দুর্দান্ত সেভ, এদিকে ইংল্যান্ডের ফিরে আসা, সব কিছু মিলে আমি বলবো যে এই ধরনের 1-0-তে পিছিয়ে থাকা, নকআউটে এই 1-0 থেকে 2-1 করাটা, এটা আমি মনে করি যে একটা টিম স্পিরিট এবং আপনার যে ইংল্যান্ড একটা বড় টিম, সেটা তার প্রমাণ। এক্স্যাক্টলি। আমরা নেক্সট ম্যাচে চলে যাই। স্ট্যাটাস যদি দেখি ইংল্যান্ডের বল পজিশন, সব দিক দিয়ে ইংল্যান্ড এগিয়ে। বল পজিশন, শট অন টার্গেট, বল পাস, ফাউলে শুধু ডিআর কঙ্গো এগিয়ে। ফাউলে একটা দিক থেকে অন্তত হারাইতে পারছে না, মানে আপনার 90 মিনিট পর্যন্ত 2টা ম্যাচ আপনাকে ওয়েট করে দেখতে হয়েছে লাস্ট পর্যন্ত। একটা হলো ইংল্যান্ড ডিআর কঙ্গো আর বেলজিয়াম আর সেনেগাল। মানে এটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। এই ম্যাচটা ওয়ার্ল্ডের সাপোর্টাররা সেটা আসলে এনজয় করবে। এটা আসলে এনজয় করার ম্যাচ। এটার পরের ম্যাচটা কিন্তু আরো এনজয় করবে। এখানে তো ডিফারেন্স আছে, ইংল্যান্ড আর ডিআর কঙ্গোর মধ্যে ডিফারেন্স আছে। ইংল্যান্ড অনেক এগিয়ে, তারপরও আপনার ম্যাচে ডিআর কঙ্গো নিজেদেরকে ওই জায়গায় তুলে ধরেছে। 1-0-তে লিড নেওয়া 7 মিনিট, এর মধ্যে দুর্দান্ত গোলকিপারের সেভে ইংল্যান্ড, আই থিঙ্ক অনেকে চিন্তা করছে ইংল্যান্ড মনে আর ফিরে আসবে না, তাদের খারাপ সময় চলে আসছে, বাট তারা কামব্যাক করেছে হ্যারি কেনের 2 গোলে। মনে জামান, যদি আপনার কাছে নিশ্চয়ই আপনি ম্যাচটা দেখেছেন, আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আমি সত্যি বলতে হ্যারি কেনের সাপোর্টার ছিলাম। আচ্ছা, ওই যে বললাম স্কোরবোর্ডে হ্যারি কেন, ওইটা দেখার জন্য ছিল। আচ্ছা, সত্যি কথা কি ইংল্যান্ড সবসময় খুব দাপট নিয়ে আসে, কিন্তু শেষের একটু আগে কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমি ওই ভয়টাই গতকালকে পাচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ গোল খাওয়া অবস্থায় ছিল। হ্যারি কেন ফার্স্ট গোলটা করার পরে মানে ওদের তো পুরো প্রাণ ফিরে আসছে,
এবং সেকেন্ড যে হেডে যে গোলটা, তাই না? Second এটা কিন্তু আপনি আরো ভালো বলতে পারেন মামুনুল। আমি একটা জিনিস খেয়াল করলাম যে হ্যারি কেনের পজিশনটা এরকম ছিল যে বলটা এদিকে দিবে, সে হেডটা এমন ভাবে দিল যে গোলকিপার কনফিউজড হয়ে গেছে যে বলটা আসলে কোন দিকে আসবে, পজিশনে যেতে দেরি করেছে, শুধু মাথাটা ঘুরে, হ্যাঁ শুধু মাথাটা উল্টা দিকে বডি। গোলকিপারের জন্য সব ডিফিকাল্ট, হেডের গোল আসলে গোলকিপাররা বুঝে না বল কোন জায়গায় যাবে। এটা যে একদমই সবকিছু প্লেয়ারের কৃতিত্ব তা না, আমার মনে হয় মাথাটা একটু টমেটো ছিল। আমি কিন্তু তোমাকে নিয়ে একটু টেনশনে আছি, মাথায় আগা বাগা থাকলে আমি কিন্তু তোমাকে নিয়ে ভীষণ টেনশনে আছি। ওকে তো আমরা ধরে রাখতে পারবো না বলে মনে হচ্ছে না, ওকে যে কোনো সময় জাদুঘর আটকে দিবে। তুমি কিন্তু ওই যে ইসে থাকবে, ওই যে মহিষটা পিঙ্কি মহিষের পাশে চলে যাবা। আর তোমার প্রেডিকশন তো একেবারে কেটে যাচ্ছে, তুমি তো বলেছিলে ইংল্যান্ড জিতবে। হ্যাঁ, এই এখন আমরা তো তোমাকে ওকে থেকে আমরা জুতে পাবো পরে এরকম কিছু কেন? আমি কেন আমাদের একটা মানে সম্পদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো ই করো, আমার যে কোনো সময় আমাকে একটা যে অক্টোপাসের মূর্তির মতো আটকে রাখতে হবে, ডিবিসির গেটে থাকবে সবাই অক্টোপাসকে ডিবিসির গেটে রাখতে হবে। না, ডিবিসি গেটে তোমাকে আটকাবো না, কারণ তোমাকে আমরা একদম তুমি একটা জাতির সম্পদ ভাই। আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনি ডিবিসিতে কার হাত ধরে আসছেন? নিশ্চয়ই নিজের যোগ্যতা এসেছে, নিজের যোগ্যতা আসছেন। ভাইয়া ডিবিসি মানে কার মাধ্যমে আসছেন? আমি সুযোগ ছিল তাই আসলাম। ভাইয়া নিশ্চয় প্রডিউসার বা কোনো ডিরেক্টর হাত ধরে পাইনি। আমি ডিবিসিতে আসছি সিকিউরিটি গার্ডের হাত ধরে। আমাকে ঢুকতেই দেয় নাই, বলতে আপনি কোথায় যাবেন? আমি উপরে যাবো, পর আবার হাত ধরে 7 তলায় নিয়ে এসে প্রমাণ করছি যে আমি এই প্রোগ্রামে আসছি। একজনের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে যে ভাই এই লোক ঢুকতেছিল সিকিউরিটি গার্ড। তো সেই জায়গাটা মানে আমি ভয়ে আছি, যদি আমার কোনো সমস্যা হয় আমি একদম ডিবিসির গেটে অক্টোপাস ফলের মতো করে দাঁড়ায় থাকবে, একটা মূর্তি থাকবে, সবাই এখানে এসে দেখে যাবে আমাকে। ভাই আমি ওই যে জুতে যেতে পারবো না, ওখানে ব্রাজিলিয়ান সাপোর্টার বেশি, কারণ যা ব্রাজিলিয়ানরা সব শিশু পার্ক, তারপরে গর্ত মর্ত যেখানে যাবে সেখানে ব্রাজিলিয়ান। প্রত্যেকটা গর্তে সাপ থাকার ইঁদুর থাকার জায়গা পেতেছে না ব্রাজিলিয়ানদের যন্ত্রণায়, সাপ ইঁদুর সব বাইরে বাইরে ঘুরতেছে। এখানে কেউ নেই যে মানে কিছু বলবে, লোক নেই, তোমরা মেনে নিতে না, নেই এটা তো কোনো ব্যাপার না, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে। 4 জনের মধ্যে একজন নেই। বেলজিয়াম ভার্সেস সেনেগাল, দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আপনি স্কোর কার্ড দেখেন, 24-51 2-0 লিডে সেনেগাল। স্টার্টিং সেনেগাল ভেরি মানে এই ম্যাচ 3-4-0 বা 3-1 হলেও কেউ কিছু বলতে পারবে না, কারণ আমরা ধরে নিয়েছি সেনেগাল জিতে গেছে। এবং সেনেগালের একটা ব্যাপার ছিল, কিন্তু প্রথম হাফ পর্যন্ত ওরা কিন্তু লিডে ছিল। কিন্তু আপনার কি মনে হয় মামুন, যে সেনেগাল কি আপনার ডিফেন্ডে যে বা ডিফেন্স নিয়ে খেলার কারণে কি আজকে হারের কারণ? প্রবলেমটা হচ্ছে হলো আপনার ইউরোপিয়ান আর আফ্রিকানরা যদি আফ্রিকানদের যে পাওয়ার, যে স্ট্রং ইন্টেন্সিটি এবং স্পিড আছে, আসলে আফ্রিকানদের ব্রেন নেই। আপনি এই ম্যাচ 2-0 গুলো আপনি লিডে, এই ম্যাচ আপনি স্কোরবোর্ড দেখলে দেখবেন 86 and 90, মানে 5 মিনিটে 2 গোল রিসিভ করা। এই জায়গায় আপনি 2 গোল কোনো সময় রিসিভ করবেন না, এবং তৃতীয় নম্বর যে গোল পেনাল্টি কিক, ওই জায়গায় আপনি কোনো সময় ট্যাকেলই করবেন না। তাহলে আপনি আফ্রিকানদের আসলে ব্রেন নাই বলে তো তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় না। প্রত্যেক ওয়ার্ল্ড কাপে আফ্রিকানরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই জায়গাটুকুতে যে তারা নিজের ম্যাচটাকে হাতে ধরে বেলজিয়ামকে দিয়ে দেওয়া, এক্স্যাক্টলি। এবং আপনি কামব্যাক করেন, এবং অ্যানালাইসিস কিন্তু আমরা যদি করি কি দেখা যাচ্ছে, ওদের মানে পারফরম্যান্স 50-50, তারপরে ক্লোজ ব্যাটল সমান, ট্যাকলস সব সমান, তারপরেও আমি অনায়াসে আমি যদি বলি মানে আনলাকি, এটা আসলে ভুল বলা হবে না মনে হয় আমার সেনেগালের জন্য। আমি পুরো ম্যাচটাই মনে হচ্ছে এই ম্যাচ সেনেগাল সব দিক দিয়ে আপনি 2-0 তে যখন 86 পর্যন্ত 2-0 তে আপনি এগিয়ে, এই ম্যাচ কেমনে আপনি 3-2 তে হারেন? এক্স্যাক্টলি, এটা তো আপনার হাতে আর 7 মিনিট ছিল বা 10 মিনিট ছিল, 86 থেকে 96 আপনি 10টা মিনিট আপনার গোল ধরে রাখতে পারবেন না, এটা কেমন হয়? আপনি দেখবেন 86 এ 91 এ, তারপর যে এক্সট্রা টাইমে পেনাল্টি রিসিভ করে ম্যাচটা হারায়। আপনি দেখেন 53-47 21টা শট, 19টা শট, শটার টার্গেট 5টা, মানে শট অন টার্গেট 5 বল পাস 629 500। বেলজিয়াম ফাউল করছে কয়টা দেখেন? এক্স্যাক্টলি 22 ফাউল করে সে ম্যাচটা তাদের করে নিতে, মানে তারা 120 মিনিট পর্যন্ত বেলজিয়ামকে দেখা গেল 100% সিরিয়াস, তারা ম্যাচ জয় করতে মাঠে নামছে, তাও সেকেন্ড হাফে। আমি এই জায়গাটা ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো। ভাইয়া যে বললো যে আফ্রিকান ব্রেন দাম নাই, আসলে আফ্রিকান ব্রেনের দাম কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি। আমি একটা মিউজিয়ামে দেখছিলাম যে ব্রেনস বিক্রি হচ্ছিল, সেখানে আফ্রিকান ব্রেনের দাম সবচেয়ে বেশি এবং পৃথিবীর সকল দেশের ব্রেনের দাম কম ছিল। তা আমি সিরিয়াসলি পরে আমি জিজ্ঞেস করলাম আফ্রিকান ব্রেনের দাম বেশি কেন? বলছে যে বাকিগুলো ইউজ হয়েছে, এটা কোনোদিন ইউজ হয় নাই। মানে ও না, একটা মাস্টারপিস, আনইউজড ব্রেন অনেক দাম। এটা কোন
বেলজিয়াম কোথায় এরকম ready? আনিস বেন আসলে অনেক প্রাইস, কারণ এটা সম্পর্কে কারো ধারণা সবাই এটার প্রাইস চিন্তা করতে পারে, আর আমাদের তো সবার ব্র্যান্ড ইউজ না। এই জায়গাটুকু তো বলে যে আপনি 2-0 তে লিডে থেকে 86-91 আই থিঙ্ক 91 দুইটা গোল আপনি এমন সময় রিসিভ করলেন এবং 120 মিনিটে আপনি তিনটা গোলই রিসিভ করলেন, মানে আপনার ওই ম্যাচটা বেলজিয়ামকে দিয়ে আসছে। এখানে হাতে তুলে না ভাই আমার ম্যাচ না। এখানে বেলজিয়ামের একটা কৃতিত্ব হলো তাদের কোচ কিছু চেঞ্জ করেছে, আপনার তার টিম বেস্ট প্লেয়ারকে সে ড্রিবনেকে মাঠের বাইরে নিয়ে আসছে এবং সে যাকে দিয়েছে সে প্লে ভেরি ওয়েল, এবং যাদের চেঞ্জ করেছে, লোকাকো চেঞ্জিংয়ে নেমে গোল করেছে, সব কিছু মিলে আপনি যদি অ্যাভারেজলি দেখেন তাদের ক্যাপ্টেন 2 গোল করেছে এই ম্যাচে, সেকেন্ড গোল হেডে, থার্ড গোল পেনাল্টিতে। তাইলে আপনি চিন্তা করে দেখেন তার যে চেঞ্জিংয়ের তার টিম যে কামব্যাক করা কুইকলি, এই মানে কোচের ক্রেডিট কেন আপনি কোচকে অনেক জায়গায় এগিয়ে রাখেন, কেন মানুষ অ্যানচেলোত্তিকে এগিয়ে রাখে, তার প্ল্যানিংগুলি যখন ক্রিয়েট করে, প্ল্যানিংগুলি যখন সাজানো হয়, তখন ওই প্ল্যানিং যদি মাঠে এক্সিকিউট হয় সেই রেজাল্টটা পায়, এবং সেই রেজাল্টটা বেলজিয়াম পেয়েছে। মনিজামান আপনার কাছে আসে, ম্যাচ কার সাথে দেখা হয়, ফ্যামিলির সাথে না ফ্রেন্ডস সার্কেলের সাথে? এখন তো অনেক প্রজেক্টে লাগে, অনেক এরিয়াতেও বিশাল একটা আয়োজন করা হয়। আমার সবচেয়ে ভালো লাগে যে আমি যদি একা একা দেখতে পারি। সিরিয়াসলি কেন, আমি ছোটবেলায় কিছুটা ফুটবল খেলতাম, মোটামুটি আমি বুঝতে পারি, এবং আমার তখন খুব ভালো লাগে যে, কিন্তু হয় কি সত্যি কথা কি আমাদের এখন যেটা হয় সাপোর্টাররা ব্যক্তিগত কারণে এত চিল্লাচিল্লি করে, ঠিক আছে, মানে তখন খেলা দেখা যায় মানে হয় কি আপনি না বুঝে চিল্লায় উঠতেছে, করতেছে, এটা হলো তাদের ভালোবাসা তো বাধা নিয়ম মানে না। আমার কাছে আসলে আমি একা দেখলে আমার বেশি মজা লাগে, বা যারা বুঝে খেলাটা, মানে মনোযোগ দিয়ে যারা খেলাটা দেখে। আপনারা ধরেন যে দলকে আপনি সাপোর্ট করেছেন সেই দল যখন জিতে যায় কোন গানটা গুনগুন করে গেয়ে ওঠেন সেটা আমাদের শোনান। এটা কি সরাসরি শোনা শুনবো, আমার দর্শকরা শুনবে। আমার তো ধরেন আর্জেন্টিনা, যদিও মানে আমি ছিলাম যে ওদের শেষ প্রতিপক্ষ জর্ডান, এটা আসলে বেশি ছিল। আর্জেন্টিনার একটা জিনিস আমার মনে হয়, ভালো প্রতিপক্ষ হলে খেলাটা ভালো দেখা যায়, ঠিক আছে। আর আমি তো খুব আশাবাদী, এখন আমার আর্জেন্টিনার 2টা প্লেয়ার, নাম্বার 8 নাম্বার 18, ওরা আমার মনে হয় সামনে অনেক ভালো জায়গায় চলে যাবে। তো সেই হিসেবে আর্জেন্টিনা যখন জিতে তখন কি হয়, আমার ফেভারিট গানটাই আমি গাই, এটা হলো অনুভবে কল্পনাতে যে মিশে রও, হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোটাও, উদাসী মন শুধু তোমার পানে চেরায়, ভাবনাগুলো শুধু তোমার ছবি এঁকে যায়, হায় রে কোন সুখামা বিভোর তোমার স্বপনে, কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে কি বল, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে ভালোবাসি ওয়ার্ডটাই অনেক কনফিউজিং। আপনি চিন্তা করে দেখেন, ভালো মানে গুড, বাসি মানে পচা। মানে তোমার জন্য না একটা রেড কার্ড বরাদ্দ, তুমি কেন? আচ্ছা আমরা একটা ব্রেক নিয়ে আসি, আমার মানে আই ডোন্ট নো, এটা পুরো কনফিউজিং একটা জিনিস আমার কাছে। রেস বডি স্প্রে প্রেজেন্টস ডিভিসি, ফিফা ডিআর এর সামনে বসা থেকে আমরা একটা বিরতি নিয়ে আসি। শিওর। রেস বডি স্প্রে প্রেজেন্টস ডিভিসি ওয়ার্ল্ড কাপ বাবলস কো স্পন্সর বাই জেড টায়ার এবং স্টেপ ফুটওয়্যার থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবার রেস বডি স্প্রে প্রেজেন্টস ডিভিসি ওয়ার্ল্ড কাপ বাবলসে, কো স্পন্সর বাই জেড টায়ার এবং স্টেপ ফুটওয়্যার। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী, এবং আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, আছেন সিম্ফনি ব্যান্ডের ভোকালিস্ট মনির জামান এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার। আমি নাই। শাওন মজুমদার নাই আমি নাই। নেই কোথায়? না আমি বলছি যে আমি ব্রাজিলের সাথে নাই, আর্জেন্টিনার সাথে আছি। সে তো তুমি আছোই, তোমার তো সব, তোমার তো রেড কার্ড পাও। তোমার এই যে আমি যাওয়ার আগে তোমার ভালোবাসির সুন্দর একটা সংজ্ঞা দিলাম, যে ভালোবাসি জিনিসটা হচ্ছে কনফিউজিং। শোনো, তুমি একটা এপিসোডে বলেছিলে তোমার বউ তোমাকে ভালোবাসে না, তোমার সাথে ফুটবল খেলা দেখে না বা এরকম কিছু একটা, হ্যাঁ, এই কারণে বাসি বসি ডাকলে কেউ দেখবে না। মানে এই কথা আমি কবে বললাম? আমার বউ তোমার সাথে সবসময় ফুটবল খেলা দেখে, আমি না থাকলে ফুটবল খেলা হয়ই না, কারণ আমি বল ও হলো মেসি, আমাকে ছাড়াও খেলবে কি হবে? বল ছাড়া মেসি কেমন, আমি ছাড়া আমার বউ তেমনই, ও মেসি আমি বল, বাবা এই ছাড়া হয় না।
মনিজামান, আমি যদি আপনার কাছে যাই, আপনার কাছে কি মনে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা তো আছে, এরপরে কোন দলের হাই চান্স আছে ওয়ার্ল্ড কাপ নেওয়ার? ফ্রান্স। সবারই মানে ফ্রান্স মানেই একটা ঝড়, তাই না? আসলে ফুটবল ফলো করে, এটা হ্যাঁ। না, ফলো না ফ্রান্স- করলে কিন্তু ডাইরেক্ট বলতো না ফ্রান্সের নাম। এখানে আরো দুইটা দেশের নাম আছে, পর্তুগাল, স্পেন, তাদের নাম এখানে জড়িত। ব্রাজিল আছে, উনি চাইলে কাপো ভের্দে বলতে পারতো। কাপে ভার্দে বলতে পারতো, কিন্তু ফ্রান্স মানে ফুটবল ফলো। কারণ মানে বলে না ফেস অফ দ্য ফুটবল কে হচ্ছে এবার, মেসি নাকি এমবাপ্পে? হ্যাঁ, কারণ একটা ঝড়ের নাম ফ্রান্স, এবং এটা কিন্তু কোনো এলোমেলো ঝড় না, ওরা খুবই সুপরিকল্পিত। দুইটা জিনিস হয় কি দেখেন, সিডোরোনা মেসি হচ্ছে একটা ইতিহাস টেনে নিয়ে, একটা লিগেসি টেনে নিয়ে আজকের দিনে। এমবাপ্পে কেবল আসছে, ঠিক আছে। আমি কিন্তু দুজনকে এইভাবে, এমবাপ্পে শ্রেষ্ঠ প্লেয়ার হলেও আর মেসির সাথে না, অবশ্যই তুলনা তো আসবেই না। কারণ আর মেসির বয়স দেখেন, সেই অনুপাতে তার অ্যাকুরেসি টাইমিং দেখেন। মেসি গত একটা ম্যাচে মাত্র 8 কিলোমিটার রান করেছে, পুরো ম্যাচটা উনি খেলাইছেন, পুরো টিমটাকে উনি খেলাইছেন, ঠিক আছে। এবং দেখেন আরও অনেক জিনিস দেখেন, এমবাপ্পে একদম প্রথম থেকে ফ্রান্সের হয়ে খুব রাশ করতেছে। মেসি কিন্তু 18 পর্যন্ত আর্জেন্টিনার সাথে গ্লুই হয়নি তার। 14-18 বিশ্বকাপগুলোতে একটা ছাড়া ছাড়া ছিল, এরপরে উনি ফিল করেছে যে না এইভাবে হচ্ছে না। দেখেন 22-এ এসে কি করছে, টোটাল টিমে মেসির মানে অবদানটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর আগে কিন্তু ছিল উনি বার্সাতে সবসময়ই থাকতেন, ক্যাম্পে হয়তো মাঝে মাঝে এসছেন, টিম কোচ বা স্ট্র্যাটেজি সব কিছুর সাথে ওইভাবে ছিল না। আর এমবাপ্পেদের সুবিধা হচ্ছে ওর ফ্রেঞ্চ লিগ এমনি এস্টাবলিশ, ওইখানে আপনি এমবাপ্পে কেন, আপনি যদি ফ্রান্সের প্লেয়ারদের দেখেন 19-20 কি আমি ভুল বলছি? ঠিক আছে। সো আমি কোনোভাবে মেসির সাথে এমবাপ্পে বলেন, ইয়ামাল বলেন, হ্যাঁ আপনি আজকে এমবাপ্পে দেখতেছেন, কালকে ইয়ামাল অন্য কিছু করে ফেলতে পারে। নট অনলি আপনি, তারা নিজেরাই মেসির সঙ্গে তুলনা করেন। ইয়েস ইয়েস, এমবাপ্পেকে যখন জিজ্ঞেস করেছে, আমার কাছে মনে হয় তাদের আইকন হিসেবে এখন মেসিকে মানে, যদিও ব্রাজিলের সাপোর্টাররা মানতে চায় না, এমনকি তারা রোনাল্ডোকে সেটা বলে যে মেসি আর রোনাল্ডো হলো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তাদের থেকেও বেশি। আমরা যুক্তরাষ্ট্র ভার্সেস বসনিয়ার খেলার এটা দেখে আসি। হ্যাঁ, যুক্তরাষ্ট্র ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা, যুক্তরাষ্ট্র গোল 2-0 10 জন নিয়ে ম্যাচ জিতেছে 2-0 তে। একটা বিষয় আসলে না বলে নাই, এবার আয়োজক দেশ যারা থাকে তাদের নিয়ে কিন্তু আসলে আমাদের খুব বেশি প্রত্যাশা থাকে না, কিন্তু মানে ওটা খুব সারপ্রাইজিংলি যদি বলি কানাডা, মেক্সিকো এবং পরে মানে শেষ যুক্ত হলো যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড কাপে তাদের কিন্তু তাদের নিজের দেশের ইতিহাস তারা ব্রেক করেছে। সবাই কিন্তু আপনার রাউন্ড অফ 16-এ গিয়েছে, 40 বছর পর মেক্সিকো রাউন্ড অফ 16-এ গিয়েছে, কানাডা তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপে তারা রাউন্ড অফ 16-এ গেছে, যুক্তরাষ্ট্র এর আগে ওয়ার্ল্ড কাপ খেলছে, আমার মনে হয় না রাউন্ড অফ 16-এ তারা কোনো সময় যেতে পারছে। তারপরেও তারা এখন রাউন্ড অফ 16-এ গিয়েছে, এবং এখনও পর্যন্ত তাদের মধ্যে কানাডা ম্যাচ লস করছে, মেক্সিকো অ্যান্ড যুক্তরাষ্ট্র এখনও লস করে নাই। মেক্সিকো সব ম্যাচ জিতেছে, যুক্তরাষ্ট্র একটা ড্র করেছে। দারুণ, মানে যুক্তরাষ্ট্র মানে সারপ্রাইজিং লাগছে কিনা মনিজামান যুক্তরাষ্ট্রের পারফরমেন্স আপনার কাছে? অবশ্যই। পল, আমরা যেটা শুনছিলাম পর্তুগাল নিয়ে একটা কথা, এবং পর্তুগাল এবারে আবারও সেই হট ফেভারিট, কি মনে হচ্ছে তোমার প্রেডিকশনটা আগে শুনে নেই। মানে ক্রোয়েশিয়া আর পর্তুগালের মধ্যে অবশ্যই আমি পর্তুগালকে সাপোর্ট করি, কারণ আমার ওই যে বাচ্চাদের মতো আমারও ভিতরে একটা বাচ্চা আছে, যার কারণে আমি CR7-এরও ফ্যান ছোটোখাটো। তো আমি চাই CR7 আরও সামনে এগিয়ে যাক। আবার লুকা মডরিচের জন্য একটু খারাপ লাগতেছে, কারণ এখানে আসলে চয়েস করার কিছু নেই, একজনকে চুজ করতেই হবে। বাট আমার কাছে মনে হয় পর্তুগাল জিতবে, বাকিটা তো ভাইয়া এক্সপার্ট মানুষ। পর্তুগাল এগিয়ে, টিম হিসেবে পর্তুগাল ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে। ওই যে ভাই কিছুক্ষণ আগে বললো যে একজন নক্ষত্রের বিদায় হবে। হ্যাঁ, একজন তো বিদায় হবে। দুইজনের লুকা আর রোনাল্ডোর এজ ইজ সেম 40 আপ, তাদের কাছ থেকে আপনি এখন যা পাবেন সেটা আসলে আপনাকে রিসিভ করতে হবে এবং সেটা মেনেই নিতে হবে। আমি মনে করি ওয়ার্ল্ডের বেস্ট নক্ষত্র এই ওয়ার্ল্ড কাপে অনেকে ছেড়ে ওয়ার্ল্ড কাপে কিন্তু এই দুই বন্ধুর বলা যায় শেষ দেখা। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে লুকা মডরিচ এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এবং আরেকটা বিষয় যে পর্তুগাল কিন্তু আমার মনে হয় এবার একটু আসলে হতাশই করেছে, মানে ডিআর কঙ্গোর বিপক্ষে মানে আপনার ড্র, তারপর উজবেকিস্তানের সাথে যদিও 5 গোল নিয়েছে, কিন্তু কলম্বিয়ার ক্ষেত্রে কিন্তু সেভাবে পর্তুগালকে আমরা খুঁজে পাইনি। আমরা এক্সপেকটেশন যেভাবে রেখেছি, শুধু না আমরা, এটা আসলে ওয়ার্ল্ড যে একটা জেনারেশন যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করে, তার একটি এক্সপেকটেশন তাদের তৈরি হচ্ছে বিকজ অফ একটা টিমে চ্যাম্পিয়ন্স লিগ জিতা টিমে আপনার PSG 3 জন বেস্ট প্লেয়ার পর্তুগালে, দেন ম্যানচেস্টারের বেস্ট প্লেয়ার পর্তুগালে। এখন সব কিছু মিলে ওভারঅল যদি আপনি চিন্তা করে দেখেন, টিম হিসাবে
যারা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করতেছে ইউরোপিয়ান ফুটবলে, তারা সব পর্তুগাল। এখন একটা জেনারেশন CR7 ফ্যান, একটা জেনারেশন পর্তুগালের ফ্যান। তারা যেভাবে এক্সপেকটেশন রেখেছে, এক্সপেকটেশন অনুযায়ী এখনো পর্যন্ত 3 ম্যাচ, এসব 4 ম্যাচ হবে। 4 নম্বর ম্যাচে তারা আসলে ওই ধরনের চ্যাম্পিয়নশিপ অর্জন বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলবে, ওই ধরনের পারফরমেন্স তাদের কাছ থেকে এখনো পর্যন্ত দেখা হয়নি। বাট আশা করা যায় তারা তাদের ফর্মে ফিরতে পারে যদি সবাই সবার বেসিক ইন্ডিভিজুয়াল, একটা টিমে যখন আপনার ম্যাচ উইনার এত, তার মধ্যে হলো আপনার ম্যাচ উইনারের সঙ্গে সঙ্গে আপনার টিম গেমটা খেলতে হবে। টিম গেম খেললে আপনি সাকসেস হতে হবে, কারণ ওই টিমে ম্যাচ উইনার অনেক প্লেয়ার আছে যারা যে কোনো ম্যাচে আপনাকে অ্যাভারেজ করে দিতে পারে। আমরা আজকের রাতে যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে মনির জামান, আপনার কাছে, আপনার নিশ্চয়ই আজকে ফেভারিট পর্তুগাল। পর্তুগাল নিঃসন্দেহে। এই পর্তুগালের খুশিতে একটা গান হয়ে যাক। পর্তুগালের খুশিতে একটা গান, পর্তুগিজ গান। পর্তুগিজ গান, পর্তুগিজ গান কিভাবে করবো? যেটা হলো সিম্ফনি একটা গান হলে আপনি বাংলা গান, আমরা করি, পর্তুগিজ গান করতে পারবো না। মনোরে মানুষ গড়া মাটি দিয়া অন্তর রইল পাথর হইয়া, দুই চোখ ভিজাইলি যার সনে, সে তোর ব্যথা দে লোনারে মনরে গানটা আসলে গেতে গেতে আমার কিন্তু নেইমারের কথাই মনে হচ্ছিল। মিস করছে আসলে নেইমারকে। এই কথাটা বলতে পারে তার কারণ এখন সে খুব ব্যাড লাক আসলে অবস্থায় আছে। আমরা একটি বিরতি নিয়ে আসি, ঠিক আছে? রেস বডি স্প্রে প্রেজেন্টস ডিবিসি ওয়ার্ল্ড কাপ বাবলস, কো স্পন্সর বাই চেস্ট টায়ার এবং স্টেপ ফুটওয়্যার থেকে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও রেস বডি স্প্রে প্রেজেন্টস ডিবিসি ওয়ার্ল্ড কাপ বাবলস, কো স্পন্সর বাই চেস্ট টায়ার এবং স্টেপ ফুটওয়্যার। আপনাদের সাথে আছি আমি সেই সালিহা পারভিন সাথী, এবং আমার সাথে সেই তারাই উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, এবং সেই সাথে আছেন স্পন্সর ব্যান্ডের সিম্ফনি ব্যান্ডের ভোকালিস্ট মনির জামান এবং সেই স্ট্যান্ড আপ সেই 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 সাউন্ড, সেই অক্টোপাস। হ্যাঁ, সেই। আচ্ছা, আজকে আমরা এই পর্বে আমরা আগে আজকের ম্যাচগুলো কি কি আছে তার কার্ডটা দেখে নিই। আজকের ম্যাচ, ও মাই গড, স্পেন ভার্সেস অস্ট্রিয়া। অস্ট্রিয়া এবং স্পেন নিয়ে কিন্তু একটা কথা আছে যে স্পেন ঠিক যে জায়গাটাতে গড়ে, অস্ট্রিয়া সেই জায়গাটাতেই ভাঙে, এবং স্পেন যদি পাস হয় তারা হচ্ছে প্রেসিং। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কেমন হবে স্পেন ভার্সেস অস্ট্রিয়া? এখানে প্রেসিং এর কোনো কাজ হবে না, প্রেসিং এর কোনো কাজ করতে পারবে না, বিকজ অফ স্পেনের যে পাসিং ফুটবল খেলে, মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টিম যে আপনার পাসিং ফুটবল খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে আপনার স্পেন এখনও স্টিল নাও স্পেনকে আপনি এক্সপেকটেশনের জায়গায় আসে নাই তাদের প্লেয়িং স্টাইলে, কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ। তাদের ইয়ামালে বলেন, অ্যালেক্স, স্পেনের ফর্মেট হচ্ছে 4-3-3, প্যাড্রি বলেন, রড্রি, তারা এখনও ওই জায়গাটুকুতে ওদের ফর্মে খুবই কম। মানে আপনার ইয়ামালে ইনজুরির কারণ আছে, বাট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সে 19 বছর আসার 18 বছর বা 19 বছর একটা বাচ্চা ওয়ার্ল্ড কাপ মানে স্মরণীয় করতে আসছে। আই থিঙ্ক তারা তাদের ফর্মে আসলে ইজ ভেরি ডেঞ্জার, বেশিরভাগ ইয়ামালে। আমরা কি আবার বলতে পারবো যে বিস্ময় বালক ইয়ামাল, এরকম কোন পারফরম্যান্স কি আমরা দেখতে পাবো এবার? আপনি তাকে ওয়েট, আপনার জন্য সময়, এটা হলো সময়ের জন্য আপনি ওয়েট করেন, আজকের ম্যাচের জন্য ওয়েট করেন। ওই যে প্রেসিং ফুটবল আর পাসিং ফুটবল, প্রেসিং কোনো কাজ হবে না পাসিংয়ের জায়গায়, জাস্ট স্পেনের রূপে আসতে হবে। তাদের সবচেয়ে বড় বিষয় হলো তারা স্কোরিংয়ে ফিরলে আই থিঙ্ক তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম এই ওয়ার্ল্ড কাপের। ফ্রান্সের মতো তারা অপ্রতিদ্বন্দ্বিতা করে যাবে। আর অস্ট্রিয়ার ফরম্যাট হচ্ছে 4-2-3-1 ফরম্যাটে তারা খেলবে। আমরা অলমোস্ট অস্ট্রিয়ার ম্যাচ দেখেছিলাম। অস্ট্রিয়ার আগে কিন্তু ওরা সব মানে ওদের টার্নিং পয়েন্ট আমি নকআউটে গিয়ে বলবো কিনা আমি জানি না, প্রায় 44 বছর পর সম্ভবত তারা আসলো, রাইট? 45 ইয়ার্স। ওকে, না আসলে যিনি নর্মালি হচ্ছিল অস্ট্রেলিয়া তো অলরেডি ফেস করছে আর্জেন্টিনাকে, তাদের এটা একটা স্ট্রং সাইড। এখন তারা আরেকটা টিমকে ফেস করছে যারা আর্জেন্টিনার থেকে স্ট্রং ফেস করবে।
আই থিঙ্ক তারা স্পেন সম্পর্কে ভালো ধারণা জানে। ওই যে বললেন কাউন্টার প্রেসের অ্যাগেনস্টে আপনার পাসিং ফুটবল টিকবে নাকি, তারা স্পেনের সঙ্গে কাউন্টার প্রেসিং করবে না, বিকজ অফ তাদের স্পেনের মানে সবাই পাসিংয়ে অনেক ডেঞ্জারাস, মানে তাদের বল কন্ট্রোল, ম্যাচ কন্ট্রোল এখানে করা যায় কি আপনাকে 90 মিনিট পর্যন্ত যদি তাদের রাখতে পারে তাইলে ম্যাচের একটা ডিসিশন ট্রাইব্রেকারে যেতে পারে। বাট আই থিঙ্ক এই ম্যাচ স্পেন 2-0 বা ওই মার্জিনে জিতবে। পরের ম্যাচটাতে আমরা চলে যাই, হট ফেভারিট পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। যেটা বলছিলাম যে পর্তুগাল আসলে আমার মনে হচ্ছে এইবারে খেলায় অনেক বেশি আশাহত করেছে তারা সেই রকম আমি আসলে পর্তুগালের খেলা এনজয় করার যে ব্যাপারটা, এই ধরনের ম্যাচ হলো আপনার 50-50 ম্যাচ। এখানেও দুইটা ইউরোপিয়ান টিম আপনার অ্যাজ এ ক্রোয়েশিয়ানকে যদি লাস্ট 2 ওয়ার্ল্ড কাপের ক্রোয়েশিয়াকে দেখেন আর এই ক্রোয়েশিয়াকে দেখেন কিছুটা চেঞ্জ দেখবেন, কারণ ওল্ডেস্ট প্লেয়ার সবচেয়ে বেশি ক্রোয়েশিয়ার। আর হচ্ছে আপনার পর্তুগাল যদি আপনি চিন্তা করেন, বললেন এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারে নাই, বাট এই ম্যাচও এগিয়ে আপনাকে পর্তুগালকে রাখতে হবে, কারণ পর্তুগালের অ্যাজ এ টিম বলেন ওই যে বললেন না তাদের 3-4 জন প্লেয়ার 4-3-3 তে খেলবে তারা। তাদের মেইন প্লেয়ার হলো ভিতিনিয়া আর হলো আপনার বোরজা ফার্নান্দেস, ব্রুনো ফার্নান্দেস। তাদের মেইন কি প্লেয়ার হলো এই দুইজনের যদি আপনার ম্যাচ উইনার প্লেয়ার তারা যদি বল ডেলিভারি দিতে পারে উপরে 3 গোল করবে। ক্রোয়েশিয়া না আমি বললাম না 50-50 ম্যাচ হবে, বাট আপনি এই ম্যাচে 4-2-3-1 ফরমেশন 4-2-3-1 এ খেলবে, 4-3-3 এগেইনস্টে। আপনার এই ম্যাচটা আসলে পর্তুগালকে আপনি এগিয়ে রাখা ছাড়া উপায় নেই। জিতবে পর্তুগাল, জিতবে, লাল জিতবে, লাল। এই যে আমরা যদি এই দুই প্লেয়ার নিয়ে কথা বলি, এবারে তাদের দুজনের শেষ মুখোমুখি বিশ্বকাপ, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ। বাট এখানে একটা জিনিস আপনাকে বলতে হবে যে রোনালদোর যদি ইউরোপিয়ান ফুটবল আর হচ্ছে আপনার ইউরোপিয়ান লিগের দিকে লোকার থেকে অনেক দূর এগিয়ে রোনালদো, বাট আপনার আপনার ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার হয়েছিল, সেরা খেলোয়াড় হয়েছিল, গোল্ডেন বল জিতেছিল যে টাইমে তারা রানার্স আপ হয়েছে ফ্রান্সের সঙ্গে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আপনার লোকাকে ওয়ার্ল্ড কাপের দিক দিয়ে লোকার মধ্যে সাকসেসফুল একজন প্লেয়ার, কারণ দুজন 40, তারা বয়সকে হার মানিয়েছে। আই থিঙ্ক তাদের দুজনেরই লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমরা ওয়ার্ল্ড ফুটবল দুইজন নক্ষত্রের থেকে এখানে একজন নক্ষত্র থাকবে, আরেকজন নক্ষত্রের খেলা আপনি মিস করবেন নেক্সট ওয়ার্ল্ড কাপে। বাট তাদের সবার জন্য দুজনের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা ছাড়া আর কিছু। মনিজামান, আপনার কাছে এসে আপনার কি প্রেডিকশন বলেন? পর্তুগাল চলে যাবে, পর্তুগাল চয়েস, যে কোনো এক বন্ধু থাকবে। হ্যাঁ, লুকা মদ্রিচ যেটা হচ্ছে যে মামুনুল যেটা বললো, ওয়ার্ল্ড কাপে সে আসলে সাকসেস, আর CR7 সাকসেস না, কিন্তু CR7-এর একটা বড় ক্ষুধা আছে, বিগ নেম, ওয়ার্ল্ডে খুব বড় বড় জায়গায় সে ভালো করেছে, তো সেইটা দিয়ে সেও চেষ্টা করবে। তো আমার ধারণা পর্তুগাল আজকের ম্যাচে বের হবে। বল, এদের দুজনের মধ্যে কে ভালো কে বাসি আজকের ম্যাচে? আই থিঙ্ক রোনালদো ভালো থাকবে আর লুকা আমাদের জন্য বাসি হয়ে যাবে কালকে থেকে। তাকে আমরা মিস করবো, উই আর গোয়িং টু মিস লুকা মদ্রিচ। বাট নামের মধ্যে একটা মজা আছে, লুকা ব্যাপার, সে লুকাই যাবে কালকে থেকে আর কি। মানে নামের ভিতরে লুকা ব্যাপার, সে লুকিয়ে যাবে এই মনে হচ্ছে। দেখো আমার তো যদি আবার প্রেডিকশন মিলে যায়, তোমার কিন্তু জন্য জুয়ের একটা জায়গা আমি রেখে দিচ্ছি। আমি বুঝলাম না, কেউ প্রেডিকশন ভালো করলে তাকে জুতে কেন যেতে হবে? তুমি আমার জন্য একটা আলাদা করো, মিউজিয়াম বানাতে হবে। জুতে ট্রাম্পও গেছে, বাংলাদেশের চিড়িয়াখানায় ট্রাম্প আছে। ও, ট্রাম্প ওখানে আছে? মানে এখানে যে রেড কার্ড, হলুদ কার্ড আর ট্রাম্প কার্ড, তোমাকে আমি ট্রাম্প কার্ড দিয়েছি, তোমাকে বুঝতে হবে, তুমি বুঝতে পারছো না। বাট আমার বোঝার কিছু নাই, রেড কার্ড, ইয়েলো কার্ড, ট্রাম্প কার্ড তুমি আমাকে কিনতে পারবে না। তুমি আমাকে দাও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো দাও, তাহলে দেখো। হ্যাঁ, এগুলো দাও, তাহলে আমি দেখো হতে পারি এটা কি হয়। হ্যাঁ, নেক্সট ম্যাচে আমরা চলে যাই, সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, ভেন্যু ভ্যাঙ্কুভার, সময় 3রা জুলাই সকাল 9টায়। সুইজারল্যান্ড এগিয়ে। আচ্ছা, প্লেয়ার কাকে বেশি আপনি ফর্মে রাখবেন? কার কারণে মনে হবে যে ম্যাচ জিততে পারবে সুইজারল্যান্ড? আসলে সুইজারল্যান্ড লাস্ট ম্যাচও তারা তাদের বেস্ট ফুটবল খেলে কানাডাকে হারিয়েছে গ্রুপ পর্যায়ে। তাদের টিম হিসাবে আমি মনে করি সুইজারল্যান্ড আসলে আলজেরিয়ার থেকে অনেক দূর এগিয়ে আছে। বাট এখানে ইউরোপিয়ান আর আফ্রিকানের খেলা হবে। এখানে কি আবার আমরা ব্রেন নিয়ে আসবো? আফ্রিকানদের ব্রেন কাজে মানে আলজেরিয়া, মরক্কো, তাদের আসলে ব্ল্যাক ম্যান খুব কম।
তারা তাদের ন্যাচারাল ফুটবল খেলে, বাট তারা স্ট্রং। আমি মনে করি এখানে সুইজারল্যান্ড টিম প্লে ভেরি ওয়েল তাদের গ্রুপে। ওকে, এই খেলার সময় আমি বলি যে মানে এই খেলার সময় জাস্ট 3 মিনিট যদি লাইট বন্ধ থাকে তাহলে সুইজারল্যান্ড হেরে যাবে, কারণ যে আলজেরিয়া কাউকে দেখা যাবে না, সব গোল করে দেবে। মানে না, আলজেরিয়া তো ব্ল্যাক নাই, তাহলে লাইট জ্বালালেও সমস্যা নেই, সুইজারল্যান্ড জিতবে। তুমি কোন পক্ষে, তুমি আমাকে বলো। সুইজারল্যান্ড সবকিছু এরকম লাইট অফ করে দিয়ে খেলা দেখতে চাই কেন, আমি তো বুঝলাম না। মানে তুমি একটা ওয়ার্ল্ড কাপ দেখতেছো ভাই, আলো আলোকিত তুমি ওয়ার্ল্ড কাপ দেখবা, তোমার জন্য আরেকটা কার্ড আসবে, ব্ল্যাক কার্ড। ওয়েট, টিভিতে লাইট জ্বলবে, রুমে লাইট অফ থাকবে, ঠিক আছে? তুমি এনভায়রনমেন্টে, থিয়েটারে এনভায়রনমেন্ট তুমি বোঝো। তুমি গেছো কখনো থিয়েটারে? না। হ্যাঁ, গেলেও সিনেমা তো দেখো না, এটা বুঝতেই পারছি। ঘুম দিয়েছি, ঘুম। সিনেমা দেখার জন্য যাও না, পপকর্ন খেতে গেছো তুমি। মনির জামান, আপনার কাছে আমরা আবার আসবো, যেহেতু ওই যে সুইজারল্যান্ড জিতবে, তো এই খুশিতে আমাদের একটা গান শুনতেই হবে। তার আগে আমি বিদায় নিয়ে আসি আমার দর্শকদের কাছ থেকে, ঠিক আছে? রেস বডি স্প্রে প্রেজেন্ট ডিবিসি ওয়ার্ল্ড কাপ বাবলস, কো স্পন্সর বাই জেস্টার এবং স্টেপ ফুটওয়্যার। এই ছিল আজকের মতো ডিবিসির সঙ্গে থাকুন। মনির জামান, কোন গানটা আমরা শেষ করবো আজকে? ডিবিসির জন্য আপনি স্পেশাল একটা গান গাবেন, আর্জেন্টিনার জন্য তো অবশ্যই। যেহেতু আমরা সবাই বিভিন্ন দলের ফ্যান, একই দলের ফ্যান, একই আমরা এখানে যারা আছি, যারা দেখছেন, আমাদের যারা দর্শক আছেন, অডিয়েন্স আছেন, তারা তো বিভিন্ন দলের ফ্যান। তো এখানে একটা ভালোবাসার বিষয় আছে, তো ভালোবাসাটা যে কি হতে পারে তার উপরে একটা গান করি। ঠিক আছে। এখানে একটা বিষয়, মনির জামান কিন্তু খুব টেকনিক্যালি ভালোবাসি বলেনি, ভালোবাসাতে চলে গেছে। হ্যাঁ, তার মানে ভালোবাসা, গুড হাউস একদমই 30,000 নিচে পাওয়া যায় না। ওকে। ভালোবাসা কে যে দোলা দিয়ে যায়, অনাবিলা আবেশে ছুঁয়ে যায়, এ যায় না বলা, না বোঝানো যায় কি জ্বালা। ভালোবাসা কি যে দোলা দিয়ে যায়, অনাবিলা আবেশে ছুঁয়ে যায়, এ যায় না বলা, না বোঝানো যায় কি জ্বালা। হঠাৎ করে হৃদয় নিড়ে ভালোবাসা এসেছিল চুপি সারে, হঠাৎ করে হৃদয় নিড়ে ভালোবাসা এসেছিল চুপি সারে, মন পবনের নাই ভেসে তখন খেলেছি মরণ খেলা। ভালোবাসা কি যে দোলা দিয়ে যায়, অনাবিলা আবেশে ছুঁয়ে যায়, এ যায় না বলা, না বোঝানো যায় কি জ্বালা। সুখের রাঙিনা জুড়ে স্মৃতির সানাই, বিষণ্ণ বাতাসে ভেসে বেড়ায়। সুখের রাঙিনা জুড়ে স্মৃতির সানাই, বিষণ্ণ